নিছে ওয়াটারে, তুমি ওখানে চলে যাও। তারপর আমি ওখানে যে আমার মাকে পেলাম, আমার বাপ মা মনে করছে যে আমি মারা গেছি, আমার ভাই মারা যায়নি। তারপর আব্বাকে নিয়ে গেলাম, পরে অনেকক্ষণ পরে কার্ফুট ছিল, পরে আমার ভাইকে আব্বাকে দেখালাম, আব্বা দেখলেন, কানলেন, পরে কোনো রকম মাটি টাটি দিয়ে বুয়েটের ভিতরে তাকে মাটি দেওয়া হয়েছে। 1974 সালে শেখ কামাল এটাকে পাকা করে দিছে, অনেক সুন্দর করে দিয়েছে, শেখ কামালই করছে এটা। আসলে এই ধরনের বিভীষিকাময় স্মৃতি আপনাদের মানে ভেতরে এমন ভাবে আছে যেটা আসলে আমরা শুধু গল্পই শুনবো, আমরা আপনার মতো আসলে উপলব্ধি করতে পারবো না। আমি জানি না যে উনি নিজের ভাইয়ের লাশ দেখেছেন, নিজের ভাইকে দাফন করেছেন ওই সময়, তারপরও নিজে শক্ত থেকেছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আপনার কি এরকম কোনো এই ধরনের সিচুয়েশন কি কখনো দেখা হয়েছে? যুদ্ধের সামনে পড়েছি, কিন্তু ওনার মতো এতটা ভয়ঙ্কর অবস্থায় পড়িনি। আমরা মানে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা 25শে মার্চ রাতে কিন্তু ঢাকায় ছিলাম। আমি সেগুনবাগিচা কলেজ অফ মিউজিকের হোস্টেলে ছিলাম আমরা। তো হোস্টেল ছেড়ে সব ছেলেরাই চলে গিয়েছিল, আমরা 7-8 জন তখনও ছিলাম। এবং 25শে মার্চ রাতে আমরা কলেজের ভিতরেই স্লোগান দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে ফায়ারিং শুরু হলো। কিছুক্ষণ পরে যখন ফায়ারিং শুরু হলো তখন আমরা, মিউজিক কলেজটা 3 তলা ছিল, দোতলা ছিল, আমরা 3 তলার ছাদে আর কি, দোতলার ছাদে 3 তলায় উঠে স্লোগান দিচ্ছিলাম মাঠে প্রথমে, তারপরে ওখানে। তখন দূর থেকে দেখা গেল যে আর্মি আসছে। এর আগেও একদিন এরকম হয়েছিল, কিন্তু সেটা ছিল আমাদের পুলিশ। ওরাও আমাদের সাথে স্লোগান দিল, আমরাও ওই দিন মনে করলাম যে এটাও বোধহয় আমাদের পুলিশ। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে এখন কি আমরা ছাদে বসেই স্লোগান দেবো নাকি আমরা বেরিয়ে যাব। তো অধিকাংশ আমরা ছাদেই স্লোগান দেওয়ার পক্ষপাতী ছিলাম, কিন্তু একজন আমাদের, তার বয়স বেশি ছিল, ওই জন্য হয়তো বুঝতে পেরেছিলেন, উনি বলছিলেন যে না চলো আমরা সব বেরিয়ে যাই। আমরা গেট পর্যন্ত যেতে পারিনি কলেজের, এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল, মানে আর্মি এসে গিয়েছে। তখন যার যার মতো আমরা ব্যবস্থা করে রেখেছিলাম যে আজকে রাতে একটা কিছু ঘটবে। আমরা পাশের বাড়িতে, কলেজে আর থাকিনি আমরা ওই রাতে, পাশের বাড়িতে ওয়ালটপকে পার হয়ে গিয়েছিলাম। এটা একটা, তারপর ঢাকা থেকে আমি যেদিন বের হই 8ই এপ্রিল, এই দিনটার কথা আমি কখনো ভুলবো না। সেদিন সদরঘাটে একটা লঞ্চ ছিল, ছোট একটা লঞ্চ আমরা উঠেছি, নদীর ওপারে যাব, হঠাৎ গুলি। এখন লঞ্চটার ওই দোতলায় যেখানে সারেং বসে লঞ্চের, সেখানটায় 2-3 জন লোক বসতে পারতেন, কিন্তু যখন গুলি শুরু হলো আমরা সব হুড়োহুড়ি করে ওটার মধ্যে ঢোকার চেষ্টা করলাম। তো আমার হয়তো শুধু গলাটুকু ঢুকলো, কারো আর একটু বেশি ঢুকলো, আর গুলি তো হচ্ছেই, যে কোনো মুহূর্তে গুলি লাগতে পারে। হ্যাঁ, কিন্তু করার তো কিছু নেই। আর ওই যে উনি বললেন যে উনি 17 বছর বয়স ছিল, ওনার সাহস ছিল। আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি। তো মানে এতই সাহস ছিল যে এগুলোকে কিছু মনে হয়নি যে না কিছু হবে। গুলি বন্ধ হলো, আমরা আবার বেরিয়ে নৌকা করে নদী পার হয়ে মানে যার যার গন্তব্যে গেলাম। একটা কথা বলা হয় যে এখন যুবক যে বা তরুণ যে, তারই যুদ্ধে যাওয়ার সময়। আমরা তখন সেই যুবক ছিলাম। আজকে আমার সামনে যারা বসে রয়েছে, এদেরও যদি সেরকম কোনো প্রয়োজন হয়, আমি বিশ্বাস করি তার থেকেও বেশি শক্তি নিয়ে, বেশি সাহস নিয়ে এরা এগিয়ে আসবে, অবশ্যই আসবে। এই যুদ্ধ যে শুধু স্বাধীনতার যুদ্ধ হবে তা নয়, কিন্তু স্বাধীনতা রক্ষারও যুদ্ধ হতে পারে, সেটা অনেক ধরনের যুদ্ধ হতে পারে। তো আমাদের সময় আজকে শেষ, এবং খুব চমৎকার কিছু স্মৃতি, কিছু বিভীষিকাময় স্মৃতি, কিছু সত্য আমরা জানলাম আপনাদের কাছ থেকে। এটার জন্য আমরা আবারও বলতে হবে যে আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আবারও কথা হবে, দেখা হবে আগামী পর্বে। বিদায় নেব, তবে তার আগে আমরা শুনবো তপন মাহমুদের কাছ থেকে সেই সময়ের গাওয়া কোনো একটি গান। আমি যে গানটি বলেছিলাম, যদি তো ডাক শুনে কেউ না আসে, এই গানটির অংশ বিশেষ শোনাচ্ছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।